মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ না করা হয় এবং কাস্টোডিয়াল ইনভেস্টিগেশন না করা হয়, তাহলে এই ইনভেস্টিগেশন যেখানে ছিল সেই জায়গায় পড়ে থাকবে। মমতা ব্যানার্জি আসল কথা জানে, সব জানিস, কে করেছে না করেছে পুরো ঘটনা। এভরিথিং শি নোস। কে করেছে না করেছে, যে পার্ট অফ, শি ইজ পার্ট। এই কলেজের লোকেরাই এবং এই কলেজের সঙ্গে যারা যুক্ত আছে তারাই হচ্ছে ওকে খুন করেছে। তাহলে আমি শিওর যে সে খুন হয়েছে। এবারে যখন চার্জশিট করলো, সেই চার্জশিট আমি যখন দেখলাম তখনই আমি বললাম যে এই সিবিআই আমার সিবিআই নয়। একজন লোক তাকে এইভাবে খুন করতে পারে না, একজন লোক তাকে এইভাবে ধর্ষণ করতে পারে না, কমপক্ষে 6 জন লোকের দরকার। আমি আমি বরুণ আমার ছেলে, যদি তোমরা কাউকে খুন করতে চাও আমি এখানে দাঁড়িয়ে আছি, কে যদি সাহস থাকে তো আমাকে গুলি করো। যে বরুণের বিচার করতে আজ না হয় কাল। নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে এই বাজেট হয়নি। এই বাজেটটাকে না এ একত্র করে দেখা যাবে না, এর টুকরো টুকরো করে দেখতে হবে যে কি বাজেট। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাজেট পেশ হলো, আপনি মমতার আমলের মন্ত্রী ছিলেন, কিভাবে দেখছেন বিষয়টা? মমতার কি হলো, যখন আমরা সেই সময় আমরা যদি প্রথম কথায় বলি যে আমরা তো সবাই আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের আমিও অংশীদার ছিলাম এবং তারপরে তার অনেক পীড়াপিড়ির ফলে আমাকে উপেন্দা এবার যদি কিছু না, এবার যদি না আসতে পারি আর আসতে পারবো না, তারপর ঝোলাঝুলির পরে রাজি হলাম। কিন্তু আমি মমতাকে বহুদিন আগের থেকেই চিনি, তার কতটুকুন সে করতে পারবে কতটুকুন পারবে না তবু আমি জানি। কিন্তু ওই সময় আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে কমিউনিস্টদের হটাতে হবে, তাতে সে যে কোনো লোক হোক যা হোক। কিন্তু মমতা ব্যানার্জি যা যা করেছে, তখনও যা যা করেছে, আমি একমত ছিলাম না এবং সেটা নিজে করেও নি। এইবার আসলো বাজেট নিয়ে, তুমি তার বাজেট। উনি তো বললেন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট করতে। মমতা ব্যানার্জির বাজেট নেয়ার চিন্তা ছিল না। মমতা ব্যানার্জি, আমি যখনই দেখলাম ইলেকশনটা যে আমরা জিতে গেলাম, তারপরের থেকে প্রথম দিকে একটু বেশি কিছু অন্যায় সে করেননি, কিন্তু কি হলো তারপরে দেখছি কি খুব দ্রুত গতিতে তার একমাত্র উদ্দেশ্য হলো যে ভোট ব্যাংক। সেই এইবার প্রশ্ন উঠতে পারে তাহলে আপনি কি করে আপনি থাকলেন, কিন্তু এটাও তো ঠিক যে আমি তো বহুদিন আগে রিজাইন করে চলে আসলাম। আজকে যারা বিক্ষুব্ধ হলো, তখন তো আমি তো আজ থেকে 6 বছর আগে আমি রিজাইন করে চলে এসেছি, তখন তো কেউ আমার বাড়িতে আসে নাই। হুম, এখন এরা রিজাইন করছে, তখন তো রিজাইন করতে পারতো। যে উপেন বিশ্বাস রিজাইন করলো না গেল, কেন করলো? যে যাকে মমতা ব্যানার্জি একমাত্র মানুষ তৃণমূলে উপেন্দা বলে, ও কিন্তু আর কাউকে দাদা বলে নাই। আর আমি একমাত্র মানুষ মমতা ছাড়া কোনো মমতা ব্যানার্জি কোনোদিন বলিনি। তো তাহলে তাহলে এইবার প্রশ্নটা আরো আসতে পারো যে আপনি যদি 10 বছর আরো আগে আপনি চলে আসলেন কেন? তারও আমি বলে যেতে পারি কেন। যে একটা জিনিস, আমি যতই মমতা ব্যানার্জিকে তুলে ধরা আমরা এখন আপনারা যারা করছে, ওটা একটা এখন কোনো সাবজেক্টই না। দুই, যে
একটা সে কিছু এমনকি আমার ডিপার্টমেন্টের দুই একজনকে নিয়ে সে আমাকে আমার আমাকে ইনভলভ না করে আমার সেক্রেটারি দিয়ে কিছু উল্টাপাল্টা কাজ করেছে, কিন্তু আমার যে কোনো কাজ আমি করেছি সেখানে কোনো কিন্তু সে হস্তক্ষেপ করেনি। এবং মমতা ব্যানার্জি মানে অন্য, আচ্ছা আর একটা কথা বলি, উপকিপ্টে লোক, মানে কাউকে ভালো বলা মমতা ব্যানার্জি জানে না, বলেনি, একমাত্র উপেন্দ্র। অতএব এটাও একটা আসপেক্ট কিন্তু মনে করতে হবে যে আমি যা কিছু করেছি তার মধ্যে সে হাত গলায়নি, বরং বলেছি উপেন্দ্র যা করেছেন সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। হলো একটি পার্ট। তবু আমি চলে আসলাম কেন, যেমনই একটা আমি দেখছিলাম, আমাকে তো ওদের অ্যাডভাইজার বানিয়েছিল, অফিসিয়াল অ্যাডভাইজার। আমি তো বলেছিলাম যে এই যে ইলিসিট মানি না নিয়ে ইলেকশন করা যায়, জেতাও যায়, আর হার জিত তো হবেই, কখন তুমি হারবা কখন তুমি জিতবা, সবাই তো জিততে পারবে না। তো সেই যে জায়গাটা, আর একটা কথা আছে, যতদিন তুমি একজনের চিফ মিনিস্টারের বা একটা পার্টির মধ্যে আছো, যতদিন তুমি সেখানে আছো, থাকাকালীন সেই পার্টির বিরুদ্ধে তুমি কোনো কথা বলতে পারবে না। আমরা ডিসিপ্লিন মানুষ, আমরা সেইভাবে ট্রেনিং হয়েছে আমাদের। কিন্তু যেই আমি বেরিয়ে এসেছি তখন আমি বলেছি আই এম ফ্রি, এখন ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেটা আমি করেছি। অতএব এইবার আসলো যে বাজেটটা কেমন হলো, ওই বাজেট আমি পার্থক্য। বলবো কি, হ্যাঁ, অনেক পার্থক্য, এভরি স্টেজেই পার্থক্য আছে। যদি ভালো করে যারা এই বিষয়ে, আমি বিশেষজ্ঞ নই, প্রথমেই আমি পরিষ্কারভাবে বলি, এই বাজেট আমার কোনো দিনও এই টাকা পয়সা গোনা, আমার বাবা খুব মানে বিখ্যাত পূর্ববঙ্গে উনি, বাজেটটাকে উনি একটা ট্রেডমিলে নামিয়ে এনেছিল, তার থেকে তো একটা সিরিয়াস বিষয় আজকে যেটা বর্তমান সরকার করলেন। না, অনেক তফাৎ আছে। মানে এই বাজেটটাকে না, এ একত্র করে দেখা দেখা যাবে না, এর টুকরো টুকরো করে দেখতে হবে যে কি বাজেট। এবং আমি মনে করি এই বাজেটের সবটাই নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে এই বাজেট হয়নি। এর প্রত্যেকটা 1 2 3 4 5 কেমন করে হবে, ওদের যে নিয়ম, এখন সেইটাকে তোমরা বলতে পারো কেন ও তো বলে গেছিল, বললো কিনা যে আমি গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ, মোদি গ্যারান্টি। অতএব এই বাজেট আমি বলবো মোদি গ্যারান্টির বাজেট। স্যার, আরেকটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর নাম উঠে আসছে। আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মা নিজে অভিযোগ করেছেন। আমরাও তখন সাসপেক্ট করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কাউকে বাঁচানোর জন্য এত লুকোচুরি, এত ভাঙচুর, এত পুলিশ প্রশাসনকে নামিয়ে একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য কেন করছে। নিশ্চয়ই কেউ নিকট কেউ জড়িত। সেই আবেশ ব্যানার্জির নাম উঠে আসতো। হ্যাঁ, সে আবেশ ব্যানার্জি তখনও তখনও মানুষ সেই কথা বলেছে, কিন্তু সেটাও তো তোমাকে মানতে হবে যে ওই যে তারা যারা আন্দোলন করছিল তারা কোথায়, তারা তো এখন কোথাও নাই, কোথাও নাই তারা। এবং তারা একবারও মমতা মমতা আহ, মানে পদত্যাগ করো এই কথা বলে নাই, বলেছে কি? আমার এখানে 2 3 বার তারা এসেছে, সব লিডাররা, আমি তাদেরকে ধরেছিলাম যে আপনারা তো একবারও আপনারা এই কথা বললেন না যে মমতা ব্যানার্জি তুমি রিজাইন করো, তা তোমরা বলনি। তারা কি জানতো এই আবেশ ব্যানার্জির নাম? জানতো, নিশ্চয়ই জানতো, তারা বলেনি। এইবারে আমি তোমাকে একদিন বলেছি যে একজন মহিলা ডাক্তার, সে আমার বাড়িতে এসেছিল। সে আমার বাড়িতে এসে তার একটা বিশেষ সমস্যা নিয়ে এসেছিল, সেটা সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই, কিন্তু কথায় কথায় সে এই নিয়ে নিজেই বলা আরম্ভ করলো। এবং সে আমাকে কি বলে গেল
যে আপনি অন্য জায়গায় খুঁজতে হবে না কি করলো না করলো। এই এই কলেজের লোকেরাই এবং এই কলেজের সঙ্গে যারা যুক্ত আছে তারাই হচ্ছে ওকে খুন করেছে। আমি বহু লোক আমাকে খোঁচাখুচি করেছে যে কে সেই মহিলা আপনাকে এই কথা বলে গেল। আমি বললাম যে আমি এই কথা বলবো না, তাহলে আমি শিওর যে সে খুন হয়ে যাবে। অতএব আমি বলবো কি, যে এই এখন যে তদন্ত হচ্ছে, তুমি ভালো করে জানো যে প্রথম দিকে সিবিআই, আফটার অল আমি সিবিআইতে ছিলাম, আমি তাদেরকে যতটুকুন জিনিস মানে দেওয়ার আমি তাদেরকে দিয়েছি। তারপরে আস্তে আস্তে আমি দেখলাম যে যে ইনভেস্টিগেশনটা যার কাছে দেয়া হলো, সে সে একজন অ্যাডিশনাল এসপি, তার আর কোনো দুইজন মাত্র মানুষ নিয়ে সে ইনভেস্টিগেশন করেছে। তারপরে যখন চার্জশিট করলো, সেই চার্জশিট আমি যখন দেখলাম তখনই আমি বললাম যে এই সিবিআই আমার সিবিআই নয়। এবং আমি আমি অনেকবার বলেছি যে কিভাবে একজন লোক তাকে এইভাবে খুন করতে পারে না, একজন লোক তাকে এইভাবে ধর্ষণ করতে পারে না, কমপক্ষে ৬ জন লোকের দরকার। বহুবার আমি বলেছি, বহু জায়গায় বলেছি, সুমনের ওখানেও বলেছি। অতএব এইবারে প্রশ্নটা হচ্ছে যে ও ইনভেস্টিগেশন কিছুই না। এখনো যদি মমতা ব্যানার্জিকে তাকে জিজ্ঞাসাবাদ না করা হয় এবং কাস্টোডিয়াল ইনভেস্টিগেশন না করা হয়, তাহলে এই ইনভেস্টিগেশন যেখানে ছিল সেই জায়গায় পড়ে থাকবে। মানে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট আপনি বলছেন গ্রেপ্তার করে মানে না, শুধু যে খালি জিজ্ঞাসাবাদ না, কাস্টোডিয়াল ইন্টারোগেশন। মমতা ব্যানার্জি আসল কথা জানে, সব জানিস, কে করেছে না করেছে পুরো ঘটনা। এভরিথিং শি নোস। কে করেছে না করেছে, যে পার্ট অফ, শি ইজ পার্ট। আর একটা কথা বলি, হ্যাঁ। তোমার মনে আছে কিনা জানি না, যে কেসটা এই হাইকোর্টের জাজ কিন্তু অর্ডার দিয়েছিল। সেই হাইকোর্টের জাজ যিনি অর্ডার দিয়েছিলেন, তিনি তার তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন যখন তাকে হ্যান্ড ওভার, মানে সুপ্রিম কোর্ট বললো যে তুমি কেস আমাদের দিয়ে দাও। উনি তার আগে একটা জাজমেন্ট দিয়েছিলেন। অনেকেই সেটা ভালো করে পড়ে দেখেনি, আমার কাছে রয়েছে ফাইল। সেখানে যে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত না, মোটামুটি প্রায় সরাসরি উনি কি বলছেন, যে যে লোকটা হচ্ছে ওখানকার প্রিন্সিপাল, তার যা যা করার কাজ ছিল তা সে করেনি, এবং সঙ্গে সঙ্গে তাকে একটা, সে বললো যে আমি রিজাইন করব, আর সঙ্গে সঙ্গে তাকে আর একটা কলেজের তাকে প্রিন্সিপাল করে দেওয়া হলো। কেন? বলছে কেন? এর উত্তর এই সরকার কি দেবে? মমতা ব্যানার্জি তো এমন ভাবে সেটা লেখা রয়েছে, অতি দুঃখের বিষয়। যারা এই সমস্ত নিয়ে অনেক আলোচনা করে, সব সব জানতা কথাবার্তা বলে বিভিন্ন জায়গায়, একবারও কি ওই ওই হাইকোর্টের জাজ কি লিখে গেছে তাই কি নিয়ে আলোচনা হয়েছে? হয়নি। একদম আমি বলছি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব। বরুণ বিশ্বাসের স্যার আজ পর্যন্ত দেখা যাচ্ছে স্যার অস্থি রেখে দিয়েছে। হ্যাঁ, করে রেখেছি। স্যার এই বরুণ বিশ্বাসের ফাইল খুলুক আপনি চান? বরুণ বিশ্বাসের ফাইল তো আমার কাছে খোলাই ছিল, এবং আমি এই পরশুদিনই যে ফেসবুক করেছি, হুম, এবং আমার ফেসবুক শুধু নয়, যদি আরো ভালো করে যদি সেটা জানতে হয়, হুম, তাহলে কি হবে, যে আমার একটা বড় ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সেখানে
ইংলিশ বাংলা আরো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা স্যার, আমি বলছি জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি করা এ দায়ী সে। আমি ছোট্ট করে একটু জ্যোতিপ্রিয় সম্বন্ধে বলি। বালু, আমরা বালু বালু বলতাম। আর আমি যেহেতু সিনিয়র মানে বাই এজ, কিন্তু আসলে মাতুব্বর তো অনেক বেশি বড় মাতুব্বর। তো বরুণের মৃত্যুর পরে ওই বরুণে আমি বলি যে বরুণের যেখানে বাড়ি ছিল পূর্ববঙ্গে, না বাংলাদেশে, সেই জায়গায় আমাদের বাড়ি ছিল। এবং বরুণের বাবা, আমি সেটা শুনিনি, কিন্তু আমাকে একজন বললো যে বরুণের বাবা একটা বললো যে এই যে উপেন বিশ্বাস আমাদের বংশের লোক। আমি কিন্তু সেটা শুনিনি, কিন্তু এটা ঠিক যে আমাদের মানে কাছাকাছি বাড়িতে তোর বাড়ি ছিল। যাই হোক, বরুণ এইবার বরুণের হঠাৎ একদিন বললো আমাকে, বালু জুপেনদা ওই বরুণের একটু শোক সভা করতে হবে, তো আপনি আর বৌদি আপনাকে থাকতে হবে। বললাম ভাই তুমি তুমি আমাদের লিডার, তুমি যে বলো তাই করতে হবে। তারপরে আমি কি করলাম, প্রথম চলে গেলাম বাগদাতে, কারণ আমার সেটা, আমি যেখানকার এমএলএ, সেখানে কিছু সময় কাজকর্ম করে আমি সেখান থেকে সোজা চলে গিয়েছি যেখানে বরুণকে গুলি করে মারা করা হয়েছে। এবং আমি পুরো জায়গাটা, তখন আমি কিন্তু আর মন্ত্রীও নই, মনে হচ্ছে যে আমি আবার সেই ইনভেস্টিগেশনের জীবনে আমি ফিরে গেছি। আমি তন্ন তন্ন করে ওই মানে বারবার করে ওই যে জায়গাটা জায়গাটা এবং যেখানে ও তো সেই জায়গা আমি বারবার ঘুরে 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 দেখে পরে আমি একটা গ্রাফিক্স বানিয়েছি যে তাকে যে খুন করা হয়েছে সেটা অনেকদিন আগের থেকেই পরিকল্পিত, এবং কলকাতার থেকেই তাকে ফলো করা হয়েছে, শুধু সেই দিনই না, তার আগেও তাকে ফলো করা হয়েছে। ওইটা করে তারপরে আমরা ওই যে সভাতে গেলাম, ওই যাওয়ার আগে ওখানকার তো বহু লোককে রেপ এবং ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 15-20 জন মহিলা, তারা একজন লোকের মাধ্যমে তাদের নাম দিয়ে বলে আমাকে বলেছে যে আমরা বিচার চাই। তো আমি আমার বক্তৃতার সময় আমি বললাম যে আমি আমি বরুণ আমার ছেলে, যদি তোমরা কাউকে খুন করতে চাও আমি এখানে দাঁড়িয়ে আছি, কে যদি সাহস থাকে তো আমাকে গুলি করো। এই সমস্ত যখন কথা বলছি, কিছু সময় আরো দুই একজন তৃণমূলের লোক ও ডেকেছিল, তারা কিছু সময় ধরে দুই এক কথা বলে, এরপরে আমি দেখছি কি করে, আমি ডান দিকে তাকাচ্ছি যে বালু নেই, হ্যাঁ, চলে গেছে। আর ওইখানকার যারা নিচে যারা লোকেরা, মহিলা, এবং তারা চিৎকার করছে। তখন আমি তোমার বৌদিকে বললাম যে তুমি নিচে নেমে যাও, একজন গার্ড সহ দিয়ে দিলাম যে মহিলাদের সঙ্গে কথা বলো, আর আমিও নিচে আসছি, পরে আমি লোকদের সঙ্গে কথা বললাম। তো সেদিন কিন্তু আমি ওইখানেই প্রতিজ্ঞা করে এসেছি যে বরুণের বিচার করতে আজ না হয় কাল। এবং এর তো বলা হয়েছে যারা আর একজন লোক এই এই বরুণের সঙ্গে সবসময় আন্দোলনের সঙ্গে ছিল, তার নাম নন্দদুলাল, সে এখনো সে এপিডিআর এর লোক, আর হচ্ছে ওর দিদি, এরাই কিন্তু ফাইট করে যাচ্ছে। কদিন আগেও কথা হয়েছে। তো বরুণ তখনকার দিনে টাইমস অফ ইন্ডিয়াতে একজন মহিলা, উনি রিপোর্টার ছিলেন, সে যে কি না রিপোর্ট করে গেছে একটার পর একটার পর একটা, প্রত্যেকটা
রিপোর্টই আমার আমার কাছে চলে এসেছে এবং সে বলেছে ভারতবর্ষের ইতিহাসে এইরকম ভাবে মহিলাদের জন্য জীবন ত্যাগ করার মানুষ ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি। আপনি তার মানে এই জ্যোতিপ্রিয়র গ্রেফতার চান? একদম। শুভেন্দু অধিকারীকে বরুণ বিশ্বাসের ফাইল খুলতে আমি অনুরোধ। আমি শুভেন্দু অধিকারীকে আমি তার মধ্যে না, আমি তো বলে দিয়েছি যে আমরা শুধু যে তার পরিবারের লোকেরা চায় না, আমরা সবাই তার পুনর্বিচার ইনভেস্টিগেশন করতে হবে। এখন শুভেন্দু কি করবে কি না করবে আমরা জানি না, কিন্তু আমরা ছেড়ে দেব